ভোর 4টা। গভীর রাতে সেই নিস্তব্ধতা যেন পুরো পৃথিবীকে আচ্ছন্ন করে রেখেছে। আকাশে অল্প অল্প করে ভোরের রং মিশে যাচ্ছে, তবে অন্ধকার এখনো পুরোপুরি সরে যায়নি। রাস্তাগুলো শুনশান, ল্যাম্পপোস্টের আলো কেবল ছড়িয়ে আছে ফাঁকা পথের রাস্তায়। মানুষের পদশব্দ নেই, গাড়ির শব্দ নেই, শুধু কয়েকটি গাড়ি রাস্তায় দেখা যায়। পুরো শহর ঘুমিয়ে আছে, আর গ্রামে তো নিস্তব্ধতা আরো গভীর। সেই শুনশান রাস্তা দিয়েই জোরে জোরে পা চালিয়ে হেঁটে যাচ্ছে আরমিন। হাঁটতে হাঁটতে এসে দাঁড়িয়ে পড়ে হাসপাতালের সামনে। বড় বড় অক্ষরে লেখা হাসপাতালের নাম। তারপর আবারও হাঁটা শুরু করে হাসপাতালে ঢুকে পড়ে। লিফটে চড়ে সোজা 4 তলায় উঠে যেখানে একটি কেবিনে আদিত্য রয়েছে। আরমিন মুখে কাপড় দিয়ে ঢেকে ধীরে ধীরে এগিয়ে যায় এবং সে দেখে এখানে মঞ্জিল বাড়ির সদস্য কয়েকজন ছাড়া বাকি সবাই রয়েছে, তবে সবাই গভীর তন্দ্রায় আচ্ছন্ন। সোফায় গভীর ঘুমে বসে থাকা সুফিয়া খান, ইকবাল খান, স্নেহা এক পলক দেখে ধীরে ধীরে সে পাচ্চিপিটি আদিত্যের কেবিনে ঢুকে পড়ে। আরমিন রুমে প্রবেশ করতে স্তব্ধ হয়ে যায়। তার চোখে একটি অপূর্ব দৃশ্য চোখে পড়ে। আদিত্যর বুকে মাথা রেখে শুয়ে আছে তিথি এবং আদিত্যর একটি হাত তিথিকে এমনভাবে আঁকড়ে ধরেছে যেন কেউ তার থেকে আদিত্যকে ছিনিয়ে নেবে। এই অপূর্ব দৃশ্যটি দেখার সাথে সাথে আরমিনের চোখ থেকে চপ চপ করে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। আরমিন ধীর পায়ে এগিয়ে যায় অপর পাশে, আদিত্যর বাম পাশে শিউরে বসে। আদিত্যর বাম হাত আলতো করে ধরে আঁকড়ে ফুপিয়ে কেঁদে উঠল। আদিত্য, আমার যে এই দৃশ্য সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে সবকিছু শেষ করে ফেলি। আজ তিথির জায়গায় তো আমি থাকতে পারতাম, আপনার বুকে মাথা রেখে শান্তির নিদ্রা তো আমিও দিতে পারতাম। কিন্তু আফসোস, আপনাকে যখন থেকে ভালোবেসেছি তখন থেকে আমার চোখে নিদ্রা হারিয়ে গেল। আমার যে একটা শান্তির ঘুম প্রয়োজন। আরমিন আদিত্যর হাতের তালুর মধ্যে হালকা ঠোঁটের স্পর্শ দেয়। আমি ধ্বংস হয়েছি আপনাকে ভালোবেসে। আপনার মতো পুরুষকে যেই নারী ভালোবাসবে সেই নারী খুব বাজেভাবে ধ্বংসলীলায় ধ্বংস হবে। আরমিন চোখের পানি মুছে তার হাতটা আদিত্যর কপালে নিয়ে যায় এবং কপালে আরো চুলে বোলাতে থাকে। আপনি সুস্থ হয়ে উঠুন, এটাই আমি চাই। আপনাকে পাবো না তো কি হয়েছে, সারা জীবন আপনাকে কল্পনা করে ভালোবাসবো। কল্পনায় আমাদের একটা সংসার হবে যেখানে আমি আর আপনি ভালোবেসে যাব একে অপরকে। মমতার মতো স্নেহের হাত বুলিয়ে দিয়ে ভেতর থেকে উগড়ে আসা নিঃশ্বাস ফেলে আদিত্যর ঘুমন্ত মুখপানে ছেয়ে ফেলে। আমি আপনার কাছ থেকে জোর করে ভালোবাসা চাইবো না। চেয়ে নেওয়া ভালোবাসা কারো ভালো হয় না। যেটা আমার ভাগ্যে আছে সেটা অবশ্যই আদায় হবে। ঘড়ি কাটায় তখন 4:30 হয়ে গেছে। এক পলক ঘড়ির দিকে চোখ বুলিয়ে আরমিন এক ঝটকায় উঠে দাঁড়িয়ে চোখে জল মুছে সোজা চলে যেতে নিলে পিছু ফিরে আবার আরেকবার আদিত্যের দিকে তাকিয়ে বলে, ভালো থাকুন। আপনি হয়তো কখনো জানবেন না আপনাকে কল্পনা করে কেউ সারা জীবন পার করে দেবে বলে পণ করেছে। কেবিন ছেড়ে বের হতে গিয়েও পারল না। আকস্মিকভাবে মুগ্ধের সাথে ধাক্কা খেয়ে যায়। মুগ্ধ আরমিনকে এত ভোরে দেখে কিঞ্চিত অবাক হয়, কিন্তু পরক্ষণে বোঝা যায় দীর্ঘশ্বাস ফেলে উদাসীন মনে বলে উঠছে, আমাদের মতন একতরফা ভালোবাসার প্রেমিক প্রেমিকারা কি সুন্দর একটা অনুভূতি নিয়ে বেঁচে থাকি, তাই না? তাকে পাবো না জেনেও পাগলের মতন ভালোবেসে যাব। আরমিন তীক্ষ্ণ চোখে চেয়ে বলে উঠছে, একতরফা ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি। যাকে আপনি কল্পনা করে ভালোবাসেন সে আপনার কল্পনা থেকে কখনো হারিয়ে যাবে না। আজীবন আমৃত্যু ভালোবেসে যাব। মুগ্ধ গা এলিয়ে দুলিয়ে হেসে আরমিনকে মাথা থেকে পা পর্যন্ত এক পলক দেখে উচ্চারণ করল, দারোয়ান দেখলে চোর মনে করবে আপনাকে, যে বেশভূষা নিয়েছেন। একটু সাবধানে যাবেন। লুকিয়ে শখের পুরুষকে দেখতে আসলেন, সে তো জানলই না। আরমিন আর না দাঁড়িয়ে সোজা যেতে যেতেই বলে উঠছে, না জানাতেই তো লুকিয়ে এসেছি। আর ধন্যবাদ, কেউ তো আমার জন্য চিন্তা করলো। ভাগ্যে থাকলে আবার দেখা হবে। মুগ্ধ মৃদু হেসে আরমিনের যাওয়ার পানে তাকায়। পরক্ষণই পা চালিয়ে কেবিনে ঢুকে পড়ে। এতক্ষণ মুখে লেগে থাকা হাসি তপ করে নিভে গেল যখন দেখলো তিথি আদিত্যর বুকে মাথা রেখে শুয়ে আছে। কেমন যেন বুকটা তীব্র ব্যথা জর্জরিত হয়ে যাচ্ছে। বুকটা হাহাকার করে চিৎকার করে দিয়ে বলছে, মুগ্ধ, এই বুকটাতে কিন্তু আজ তিথির থাকার কথা ছিল, কিন্তু দেখ, তিথি আদিত্যর বুকে রয়েই গেল। কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। মুগ্ধ জোরে জোরে শ্বাস নিয়ে সোজা তিথির দিকে হাঁটু গেড়ে বসে। তিথির মুখে পড়ে থাকা অগোছালো চুলগুলো আলতো করে আঙুলের স্পর্শে সরিয়ে দিল। এক ধ্যানে তাকিয়ে রইল মায়া ভরা মুখপানে।
শিশির ভেজা এক চন্দ্রমল্লিকা তুই, যার রূপে গুণে মায় অপরিসীমভাবে আবদ্ধ ভালোবাসায় আটকে গেছি। এই বদ্ধতা থেকে কখনো মুক্ত হতে চাই না, কখনো না। এই অপরিসীম ভালোবাসা কখনো পরিসীম হবে না। তুই যে আমার একমাত্র চন্দ্রমল্লিকা। সাদা ফিনফিনে পাতলা পর্দা ভেদ করে সকালের মিষ্টি রোদের আলো আদিত্যের চোখে মুখে পড়তে অস্বস্তিতে চোখ জোড়া কুঁচকে ফেলে। টানা 16 ঘন্টা পর তার হুঁশ এসেছে। চোখের পাতা যেন কেউ আঠা লাগিয়ে দিয়েছে, খুলতে চায় না কোনো মতে। অনেক জোর দিয়ে কষ্ট করে ধীরে ধীরে চোখ জোড়া খুলে বুঝতে চায় সে কোথায় আছে। হঠাৎ তার বুকে ভারী কিছুর আভাস পেতেই সে ঘাড় কাত করে দেখে তার বুকে ঘুমিয়ে আছে তার রেড চেরি। সঙ্গে সঙ্গে আদিত্যের মুখে মৃদু হাসি ফুটে উঠল। হালকা করে উঠতে গেলে বাধা পড়ে। সে খেয়াল করে তার হাত গাঢ় শিকলে আবদ্ধ রয়েছে। শুয়ে থাকায় ছেলে আদিত্য নয়, তাই কোনো মতে ঠেস দিয়ে ওঠার চেষ্টা করলে শরীরে তীব্র ব্যথায় তার মুখ থেকে কিছুটা অস্ফুটে আর্তনাদ বেরিয়ে হয়ে আসে। সঙ্গে সঙ্গে তিথি ধরফড়ে উঠে ঘুম ঘুম চোখে আদিত্যকে দেখে জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছে আপনার? কোথায় লেগেছে বলুন না আমায়। নার্স প্লিজ তাড়াতাড়ি আসুন। তিথির ব্যাকুলতা দেখে আদিত্য তবুও মুখ দিয়ে একটা শব্দ বের করছে না। একজন নার্স এসে আদিত্যের পালস চেক করে জানায়, চিন্তা করবেন না, উনি এখন সুস্থ। তিথি জোরে একটা বড় নিঃশ্বাস ফেলে আদিত্যকে বলতে থাকে, আপনি কি কিছু খাবেন? গতকাল কখন খেয়েছেন জানি না, এখন কি একটু ক্ষুধা লাগেনি? নাস্তা নিয়ে আসবো? আদিত্য কোনো প্রকার জবাব দেয় না। সে নার্সের দিকে তাকে গম্ভীর গলায় বলে হচ্ছে। আমাকে ডিসচার্জ কবে দেওয়া হবে? নার্সটি রিপোর্ট চেক করতে করতে বলে, আপনি এখনো পুরোপুরি সুস্থ নন, তাই এ পর্যন্ত চিকিৎসকের জন্য আপনাকে আগামীকাল পর্যন্ত এখানে অ্যাডমিট থাকতে হবে। আদিত্য হাতের ক্যানোলা খুলে ঘাড় বামে ডানে ঘুরিয়ে সরাসরি নার্সকে বলে দেয়, ওইসব পর্যাপ্ত চিকিৎসা দুর্বলদের জন্য। আমাকে কিছুক্ষণের মধ্যে ডিসচার্জ করার ব্যবস্থা করুন। তিথির অস্তিত্ব যেন এখানেই নেই এমন ভাব করছে আদিত্য। তিথি কটমট চোখে তাকে নার্সকে বললাম, আপনি এখন আসতে পারেন, এ ব্যাপারে আমরা পরে কথা বলবো ওনার সাথে। নার্সি ধন্যবাদ বলে কেবিন থেকে চলে যায়। নার্স যাওয়ার সাথে সাথে তিথি সুকুচকে জিজ্ঞেস করে, কি সমস্যা আপনার? আমার প্রশ্নের উত্তর কেন দিচ্ছেন না? চোখে কি আমায় দেখতে পাচ্ছেন না? এবারও আদিত্য কোনো জবাব না দিয়ে চুপ করে থম মেরে বসে রয়। তিথি যেন রাগ আকাশ ছুঁই ছুঁই। তখন কোনো কেবিনে দুজন নার্স প্রবেশ করে। তারা কানে কানে কিছু ফিসফিস করছে আর আদিত্যর দিকে বারবার তাকে মিটিমিটি হাসছে। তিথি চোখ জ্বলে উঠছে, হৃদয়ে যেন কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে এমন অবস্থা। কিন্তু যখন দেখলো আদিত্য সেই নার্সের দিকে তাকেও মিটিমিটি হাসছে, তিথি হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলে, হালকা চাপা গর্জন করে বলে, অ্যাক্সিডেন্টটা কি আপনার মুখ থেকে শব্দ কেড়ে নিয়েছে? বোবা হয়ে গেছেন আপনি? চোখ সংযত রাখুন বলছি, তাহলে কিন্তু। নার্সগুলো এবার বেশি বেশি করে কানাকানি করছে। তিথি ভেবে পায় না এরা এতে কি দেখে লাল নীল হয়ে যাচ্ছে। হঠাৎ তিথি চোখ জোড়া ছোট ছোট করে আদিত্যের দিকে ভালোভাবে তাকিয়ে দেখে। তার রক্তে ভেজা শার্ট আর বুকের 2টা বোতাম খোলা, যার কারণে শক্তপোক্ত উজ্জ্বল ফর্সা বুক দেখে নার্সগুলো লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। দাঁত কিরমির করে তিথি চেয়ার থেকে শব্দ করে উঠে পড়ে। সোজা আদিত্যর শার্টের কলার আঁকড়ে ধরে আবার ছেড়ে দেয়। সুন্দর করে খোলা বোতামগুলো লাগিয়ে দিয়ে নার্সগুলোর দিকে তীক্ষ্ণ বাণী ছুড়ে দেয়, লজ্জা লাগে না অন্যের জামাইয়ের দিকে নজর দিতে? বেশরম নারী, চোখগুলো কাটা চামচ দিয়ে তুলে নিয়ে আসবো, চোখ নামাও। নার্সগুলো থতমত খেয়ে যায়। তারা পুরো অবাক, এমন হ্যান্ডসাম ছেলের বউ আছে, কিন্তু তারা তিথি রাগী চোখ জোড়া দেখে 1 সেকেন্ডের জন্য দাঁড়াতে পারল না। আদিত্য ঠোঁট কামড়ে মুখে মৃদু হাসি রেখে তিথির চোখের দিকে তাকিয়ে থাকে। তিথি আদিত্যের তাকানোতে বলে হচ্ছে, এমন নষ্ট চোখে তাকিয়ে আছেন কেন? চোখ সংযত রাখুন। তবু আদিত্য ঠোঁট কামড়ে চেয়ে আছে তিথির দিকে। তিথি এবার শাসনের সুরে বলে হচ্ছে, মেজর হয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন? নষ্ট চোখে তাকাবেন বলছি, চোখ নামান। আদিত্য তবুও চোখ নামায় না। তিথির আগে গজগজ করে বলে বসে, কিসের মেজর হয়েছেন আপনি যে এখনো নষ্ট চোখ সামলাতে পারেন না? কখনো কখনো এই দিক তো কখনো আবার ওই দিক চলে যায়। আদিত্য এবার গা দুলিয়ে হেসে গেয়ে উঠছে, আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চাই বোঝায় কেমনে। আপনি গুরু আমি শিষ্য, বুদ্ধি আমার কম, আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম। তিথি তো মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলে ওঠে,
নষ্ট চোখগুলো আমি কখন তুলে ফেলবো নিজেও জানি না। আদিত্য এবার শান্ত কণ্ঠে বলল। চোখগুলোর দোষ নেই, নষ্ট তো তুই করেছিস। তাহমিনা আর আদিত্যকে জোর করে হাসপাতাল থেকে ডিসচার্জ করিয়ে এনেছে রেদওয়ান। তার বক্তব্য, সেখানে তার বউ এবং ভাইয়ের যত্ন নেওয়া হচ্ছে না, বরং আরো আরো কষ্ট বাড়িয়ে দিয়েছে তারা। তাহমিনা সকালবেলা পর্যন্ত ঘুমিয়েছিল। তার শরীরের প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে ব্যথা যেন গেঁথে রয়েছে। সামান্য হাত নাড়াতেও তার ভীষণ কষ্ট হচ্ছে, তবুও হচ্ছে, পেশাব সহ্য করে নিচ্ছে। হঠাৎ ঘুম থেকে ধরফর করে উঠে বসে স্বপ্নে বাবা মাকে দেখেছে, যেখানে তার বাবা মায়ের আর্তনাদের শুনতে পায়। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে মাথার চুল আঁকড়ে ধরে। না না, এইভাবে আমাকে বসে থাকলে চলবে না। আমাকে যত দ্রুত সম্ভব সবকিছু সন্ধান করতেই হবে। তখন সে খেয়াল করলো তার শরীরে পরিবর্তন হয়েছে। সে তো অন্য একটা থ্রি পিস পরে ঘুমিয়েছিল, তাহলে এটা আসলো কিভাবে? তাকে চেঞ্জ করিয়েছে কে? তখনই দরজা ঠেলে ভেতরে প্রবেশ ঘরে ঢুকে পড়ে রেদওয়ান। সোজা ড্রয়ার থেকে পোশাক নিয়ে যে বাথরুমে ঢুকতে যাবে, তাহমিনার কথায় দাঁড়িয়ে যায়। আমার জামাকে চেঞ্জ করেছে। রেদওয়ান পেছনে ঘুরে সোজা পা চালিয়ে তাহমিনার সামনে চলে যায় এবং কোনো ভূমিকা না করে বলে ওঠে, কেন? এখানে কে আর চেঞ্জ করাবে তোকে? অবশ্যই আমি চেঞ্জ করিয়েছি। তাহমিন এটা শোনার সাথে সাথে চোখগুলো বড় বড় করে বুক আড়াআড়ি ভাবে হাত দিয়ে চিৎকার করে উঠল। কি? আপনি? তো এইভাবে ষাঁড়ের মতো চিৎকার করে কান ফাটাই দিস কেন? তাহমিন তার কিরমির করে ঝাঁচালো কণ্ঠে তীক্ষ্ণ কথা ছুড়ে দেয়। অসভ্য লুচ্চা, লজ্জা করে না একটা মেয়ের ঘুমের ফায়দা উঠাতে? মেয়ে দেখলে কি শরীরে কারেন্টের ছটকা লাগে নাকি? রেদন নাক মুখ কুচকে উচ্চারণ করে, এই এই জন্তু, তোর কালো শরীরের প্রতি আমার ইন্টারেস্ট? নো, এটা ভুলে ভাবিস না। তাহমিনার পাশে থেকে একটা বালিশ নিয়ে রেদওয়ানের দিকে ছুঁড়ে মেরে বলে, শালা লুচ্চা, ঘৃণা করি তোকে আমি। সত্যি করে বল, কি দেখেছিস? রেদওয়ান বালিশটি ক্যাচ করে ধরে দাঁত কেলিয়ে হেসে বলে, কালো বউ, বিশ্বাস কর, চোখ বন্ধ করে চেঞ্জ করিয়েছি। শুধু তোর বুকের মধ্যিখানে কালো কুচকুচে তিল ছাড়ার কিচ্ছু দেখিনি, ট্রাস্ট মি। তাহমিনা এবার খেপে গিয়ে বিছানা থেকে বালিশ আর আশেপাশে যা আছে যা পাচ্ছে তাই রেদওয়ানের দিকে ছুঁড়ে ছুঁড়ে মারছে। রেদওয়ান একটার পর একটা ক্যাচ করে ধরে ফেলে। লুচ্চা কোথাকার, আমার ধারে কাছেও আসবি না বলে দিলাম। জন্তুরে, এইভাবে খেপিস না। আজ শুধুমাত্র তিল দেখেছি। তুই আমার বউ, তোকে সম্পূর্ণভাবে দেখার অধিকার আছে আমার। আর সেই দিন বেশি দেরি নয়, প্রস্তুত থাক। তাহমিনা তাতে চেপে বিছানা থেকে নেমে সোজা একটা জোরে ঘুষি লাগিয়ে দেয় রেদওয়ানের মুখপানে। সঙ্গে সঙ্গে রেদওয়ান মৃদু আর্তনাদ করে বলে উঠল, হায়, মে তো মর হি গায়া জন্তু। তাহমিনা এতেও শান্তি পায় না। রুমের চারিদিকে খোঁজে, একটা ফুলঝাড়ু নিয়ে রেদওয়ানের দিকে তেড়ে গেল। রেদওয়ান ভোদর দেয় তাকে আর পাকে। তাহমিনা চিৎকার করে বলে উঠছে, দারোয়ানের বাচ্চা দারোয়ান, আমার সামনে আরেকবার আসিস। তোর নাম রেদওয়ান না দিয়ে দারোয়ান দেওয়া উচিত ছিল। এদিকে আদিত্য রুমের সামনে বেলা খান দাঁড়িয়ে আছেন, হাতে ভাতের প্লেট নিয়ে। তিনি রুমের যেতে ইতস্তত বোধ করছেন। তখন সুফিয়া খান এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? আসলে আমার না লজ্জা করছে ওখানে যেতে। সুফিয়া খান ফিরোজকে জিজ্ঞেস করে, কিসের লজ্জা? ভাবি, সব কিছু কি বুঝিয়ে বলতে হবে নাকি? যতই হোক আদিত্য এখন আমার মেয়ের জামাই, অস্বস্তি তো একটু লাগবেই। সুফিয়া খান বেলা খান কথা গ্রাহ্য না করে হুট করে রুমে গিয়ে তিথিকে বলতে থাকে, তিথিমা, খাবার এনেছি, খাবারটা আদিত্যকে খাইয়ে দে। বাহ, কি চমৎকার! এভাবে তোরা সারা জীবন একে অপরের পাশে থাকিস। তারা দুজনে আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে যায়। আদিত্য তিথির উদ্দেশ্যে বলে বসল, লিলিপুটির মতো হাত দিয়ে ভাত খেয়ে দিচ্ছিস, মুখে দিলে মিলিয়ে যাচ্ছে। তিথি ফিক করে হেসে মুখে আরেক লোকমা দিয়ে বলে, কি করব, আমার হাতের লোকমা এতটুকুই ওঠে। আপনার মতো হাতি নাকি আমি? আমি হাতি? হুম। আদিত্য বিছানায় হেলান দিয়ে আওড়ায়। হলেও কি, তোরই তো হাতে। তখনই পাশ থেকে মিয়াও মিয়াও করতে করতে লুসি চলে আসে। লুসিকে দেখে আদিত্যের মুখ চুপসে যায়। সেই মুখে বিড়বিড় করে, মির্জাফর, ভুল টাইমে চলেছে আদরে ভাগনার জন্য। পারি না মাথায় তুলে আছাড় দিতে একেবারে। তিথি ফিরোজকে জিজ্ঞেস করে, এত বিড়বিড় কি করছেন?
আদিত্য কোনো জবাব দেয় না। তিথি আদিত্যকে খাইয়ে দিয়ে উঠে ওয়াশরুমে হাত ধুতে যায়। আদিত্য এদিকে লুসির দিকে চোখ গরম করে তাকিয়ে বলে, আই মির্জাফর, যা এখান থেকে। কখন জানি আবার তোকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো। বিড়ালটা কি কিছু বুঝলো হয়তো। হ্যাঁ, লুসি শুধু আরো জোরে জোরে মিয়াও মিয়াও বলে আওয়াজ করছে। ওয়াশরুম থেকে তিথি ওনায় হাত মুছে এক ঝটকা লুসিকে কোলে তুলে নিয়ে আজরুক গলায় বলে, কি হয়েছে লুসি? বাচ্চা আমার ক্ষুধা লেগেছে। আদিত্য খেয়াল করছে তিথির চুলগুলো বারবার মুখের সামনে চলে আসছে আর অনেকটা এলোমেলো। গত রাত থেকে হয়তো একটু চুল আশ্রয়নি মেয়েচা, যে এলোমেলো কবে হলো কে জানে। আদিত্য গম্ভীর গলায় বলে উঠছে, তিথি, ড্রেসিং টেবিল থেকে চিরুনিটা নিয়ে আয়। কোনো বাড়তি কথা না বলে যা বলেছি তা কর। তিথি আর কোনো বাড়তি কথা বলায় না, সোজা চিরুনি নিয়ে এসে আদিত্যকে দেয়। আদিত্য বিছানা থেকে নেমে পাগুলো ফ্লোরে রাখে এবং তিথির হাত টেনে তাকে নিচে বসিয়ে দেয়। করছেনটা কি? আদিত্য তিথির চুলের কাঁকড়াটা খুলে চিরুনি দিয়ে আঁচড়াতে আঁচড়াতে বলে উঠছে, চুল আস্তে আস্তে কয়দিন হলো? গতকাল সকালে আসছিলাম তো, এরপর থেকে আর হয়ে ওঠেনি। আদিত্য কোনো জবাব দেয় না, সোজা মনোযোগ দিয়ে সযত্নে চুলগুলো আঁচড়ে দেয় এবং এলোমেলো ভাবে বিনুনি করে দেয়। তারপর সন্নিকটে গিয়ে চুলের ঘ্রাণ শুকে তিথি, তোর চুলে মুখ ডুবিয়ে ঘুমোতে ইচ্ছে করছে। তিথি ঘাড় কাত করে পেছনে ফিরে বলে, হ্যাঁ, এটা সানসিল্ক শ্যাম্পুর কারবারি। আদিত্য মৃদু হেসে আর কিছু বলে না। তখন তিথি বলে উঠছে, আচ্ছা, আপনি কি পারফিউম ব্যবহার করেন? আমাকে নামটা একটু বলবেন? আমিও নিজের শরীরে সেই অতুলনীয় সুঘ্রাণ মাখতে চাই। লাস্ট বিনুনিটা করে ভ্যান দিয়ে বেঁধে দেয়, বলতে থাকে, যেদিন আমার দেহের সাথে মিশে যাবে ঠিক সেদিন তোর শরীরে আমার পারফিউমের সুঘ্রাণ মিশে যাবে। তিথি মুখ ঢেকে বলে ওঠে, ছি, আপনি কি নির্লজ্জ! আদিত্যর মাথার পেছনে হাত দিয়ে গা দুলিয়ে হেসে বলে, ওই একটু আর কি। রাতের অন্ধকার ঘন, চারিদিকে জোনাকি পোকারা খেলা করে চলেছে। পুকুর ঘাটে সিঁড়িতে বসে কুদ্দুস মোবাইল ফোনে জরিনার সাথে কথা বলে চলেছে। জরিনা রে, আমার ময়না পাখি, টিয়া পাখি, আই লাভ ইউ। আমার গোপ হয়ে যা না প্লিজ, একদম সারাদিন দিব তোরে। কিন্তু অপর পাশ থেকে জরিনার তীক্ষ্ণ ঝাঁঝালো কণ্ঠে কুদ্দুসের কানের 12টা বেজে গেল। জরিনা রে, আমার ময়না পাখি, টিয়া পাখি, আই লাভ ইউ। আমার গোপ হয়ে যা না প্লিজ, একদম সারাদিন দিব তোরে। শালা, তোর ভালোবাসা আমার লাগবো না, কলকাট হারামজাদা। কুদ্দুস নিজের টাক মাথায় সদ্য গজে ওঠা ছোট ছোট চুলগুলোতে হাত বুলিয়ে বুলিয়ে বলতে থাকে, ময়না পাখি, খুঁজে দেখো, জামানা আমার মতো সুন্দর হ্যান্ডসাম ছেলে আর একটাও পাবা না। জরিনার কথা টেনে বলে উঠল, ওরে কি হ্যান্ডসাম ছেলে রে, মাথায় তো 1 ইঞ্চিও চুল নেই, টাকলা কোথাকার। কুদ্দুস পুকুর ঘাটে আরেকটি সিঁড়িতে নেমে বুক ফুলিয়ে বলে, এই জরিনা, তুই জানিস আমার জন্য কত মেয়ে পাগল হয়ে যায়, এক পলক দেখার সাথে সাথে অজ্ঞান হয়ে ডলে পড়ে। জরিনা এবার জোরে অট্টহাসিতে হেসে উঠছে, আরে বলদ, ওই মেয়েগুলো তোর টাক মাথা আর কাওয়ার মতন চেহারা দেখে অজ্ঞান হয়ে পড়ে। এই জরিনা, তুই আমায় অপমান করতে পারিস না। কিন্তু অপর পাশে থেকে আর কোনো কথা বলার শব্দ আসে না, শুধু কলকাটা টুটু শব্দ শোনা যায়। কুদ্দুস মোবাইলটা বুকে আঁকড়ে নাকা কান্নার করে বলে, জরিনা রে, বুঝলি না কেন আমি তোকে অনেক ভালোবাসি, অনেক। এই ভালোবাসা আমি কই রাখমু? হ্যাঁ করে কুদ্দুস রে। বরকনে কুদ্দুসের সামনে বরফ হাতে রেদওয়ান চলে আসে, মুখে সেই বরফ টুকরো ধরে রেখেছে। কুদ্দুস চোখ পিটপিট করে হঠাৎ করে অট্টহাসিতে ফেটে পড়ে। আরে রেদন ভাই, তোমার কি হয়েছে? বউ মেরেছে বুঝি? ও লে লে লে। রেদওয়ানের মুখটা গোমরা করে মাথা উপর নিচ নাড়ায়। হ্যাঁ রে কুদ্দুস, আমার জন্তু বউটা মেরে মুখ ভেঙে দিয়েছে, এই দুঃখ আমি কই রাখবো? কুদ্দুসের এইসব মুখভঙ্গি পাল্টে যায়, গিয়ে কান্নার ভান ধরে। আমার দুঃখ কারে বুঝাই? জরিনাটা আমার ভালোবাসা বুঝে না রেদন ভাই, বুঝে না। রেদওয়ান কুদ্দুসের মুখ মুছে সান্ত্বনা দিয়ে বলে, থাক, কান্না করিস না, চল স্পিড খেয়ে আসি। কুদ্দুস চোখ বড় বড় করে মুখে আওড়ায়।
ওরে বাবা, কেউ জানলে আমাদের রক্ষে নেই। আরে এই পুকুর পাড়ে কেউ আসবে না, ব্যবস্থা কর। এই দুঃখ আমি ভুলবো কেমনে? কিছুক্ষণ পর কুদ্দুস 2টা স্পিরিট ক্যান নিয়ে আসে মালের বদলে। তারপর সাউন্ড বক্স চালু করে গান ছেড়ে দেয়। গান চালু হওয়ার সাথে সাথে শুরু হয় তাদের ধুম ধারকা নাচ। ও বন্ধু লাল জিলাপি, ও বন্ধু লাল জিলাপি, মইরা গেছি রে তোরে প্যাচে প্যাচে কত আছে রে। রেদন এবং কুদ্দুস লুঙ্গিখানা এবার আঁটুর উপরে তুলে আরেকটু কোমর দুলিয়ে নেচে চলেছে। তাদের চারিদিকে কোনো খবর নাই, তার নিচে চলেছে। রেদন দুঃখ ভরা ন্যাকা কণ্ঠে কুদ্দুসের মাথায় তবলা বাজিয়ে গাইতে থাকে। তারা নিজেদের মধ্যে এতই বিভোদ ছিল যে খেয়ালই করলো না পুকুর ঘাটে চুপি চুপি এসে ইকবাল খান তাদের পেছনেই দাঁড়িয়ে আছে। হঠাৎ কুদ্দুস হাত উপরে তুলে মেয়েদের মতো করে কোমর দুলিয়ে নাচছিল। তখন ইকবাল খান কে দেখে কিছু না ভেবেই সোজা রেদনের হাঁটুর উপরে লুঙ্গিটা টান পেরে তার ভেতরে ঢুকে পড়ে মুখ লুকাতে। রেদন ইকবাল খানকে দেখে পুরোই পাথরের মতোই জমে যায়। ইকবাল খান সাউন্ড বক্সের গান বন্ধ করে ছাঁচালো কণ্ঠে বলতে থাকে, কুদ্দুস বেরিয়ে আয় লুঙ্গি থেকে। কুদ্দুস বেচারি আর কি করবে, সোজা বেরিয়ে আসে এবং কাঁচুমাচু করে দাঁড়িয়ে পড়ে। তোমাদের দুজনের সমস্যা কি হ্যাঁ? এত রাতে কোন মানুষ গান ছেড়ে নাচে? অবশ্য তোমরা মানুষ না, ছাগল, বোঝা যাচ্ছে না। গায়ে কি কুরকুরে উঠছে বুঝি? কুদ্দুস হালকা ঝোঁক গিলে বলে উঠছে, উরকুরানি না, আমাদের গায়ে কষ্ট লাগে। কষ্ট, ভালোবাসা না পাওয়ার কষ্ট। ইকবাল খান তাতে দত চেপে ঝাঁঝালো কণ্ঠে চিৎকার করে উঠল, চুপ একদম। আর সারা রাত তোমরা এইখানেই কাটাবে, অসভ্য কথাকার। তখন ভালোবাসা বেরিয়ে যাবে। বাড়ির দরজা আজ তোমাদের জন্য বন্ধ। কথাটি বলে বড় বড় পা চালিয়ে চারিদিকে বাড়ির দিকে চলে যায়। এদিকে কুদ্দুস নাক ছিটকিয়ে বলে, হ্যাঁ রেদওয়ান ভাই, আমার লুঙ্গিতে খুব গন্ধ। সে লুঙ্গি ধুয়ে দাও না কয়দিন। ওরে টাকলা, আমার লুঙ্গিতে গন্ধ দ্বারা। কথাটি বলে এক লাথি মেরে ঠান্ডা পুকুরের পানির মধ্যে কুদ্দুসকে ফেলে দেয়। কুদ্দুস সোজা এক গাদা পানি খেয়ে তার নাকে মুখে পানি উঠে যায়। সে রাগী চোখে পুকুরে থেকে তাড়াতাড়ি উঠে এসে রেদওয়ানের লুঙ্গি সহ টান দিয়ে তাকেও পানিতে ফেলে দেয়। এইদিকে কুদ্দুস রেদওয়ানকে মুখ ভেঙচি দিয়ে গাইতে থাকে, সি 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 রে ননি, সি 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 রে ননি, ননি সি রে সি সি। রেদওয়ানও পানির মধ্যে কুদ্দুসকে অগাধ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, কিন্তু কুদ্দুস যেন এগুলো পাত্তাই দিল না। সে লুঙ্গি ধরে ডান্স করতে করতে চলে যায় মধুকে ডেকে দরজা খুলে দেওয়ার জন্য। সকাল 8টার সংবাদ প্রচার করা হচ্ছে। সোফা তদন্তের মাধ্যমে জানা গেছে সেই নিকৃষ্ট খুনি অর্থাৎ মোহাম্মদ আব্দুল তিনি একজন মানসিকভাবে ভারসাম্যহীন। তিনি গত কয়েক বছর আগে পাগলাগারদ থেকে পালিয়ে চট্টগ্রাম অঞ্চলে অবস্থান করেন। তাছাড়া আরও জানা গেছে একটা অ্যাক্সিডেন্টে তিনি তার স্ত্রী ও সন্তানকে হারিয়ে এমন উন্মাদ পাগল হয়ে গেছেন। তিনি মনে করেন তার স্ত্রী বেঁচে নেই, তাই পৃথিবীতে কোনো মেয়েও বেঁচে থাকতে দিবেন না, তিলে তিলে কষ্ট দিয়ে মেরে ফেলবেন। মোহাম্মদ আব্দুল যেহেতু মানসিকভাবে ভারসাম্যহীন, তাই আইনের আওতায় না এনে তাকে পর্যাপ্ত চিকিৎসা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। সময় টিভি থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আর্মি অফিসার মেজর ভিরেক্স এবং ইন্টেলিজেন্ট অফিসার তাহমিনা খন্দকার মায়াকে। তাদের অবদানের জন্য অসংখ্য নারী সুরক্ষিত হয়েছে। এভাবে আপনারা আমাদের দেশের জন্য এগিয়ে যাবেন আগামীতে আশা রাখছি। সময় টিভি, সেলিনা পারভিন। পায়ের উপর পা দিয়ে বসে চায়ের কাপ নিয়ে সংবাদ দেখে চলেছে ইকবাল খানের বুক চিরে এক হতাশা নিঃশ্বাস বেরিয়ে আসে। চায়ের কাপ শেষে চুমুক দিয়ে দাঁড়িয়ে যায় এবং বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে সোজা আদিত্যের রুমের দিকে ভেতরে ঢুকে পড়ে। বিছানার মধ্যখানে উল্টো হয়ে ঘুমিয়ে আচ্ছন্ন আদিত্য। ইকবাল খান ছেলে শিউরে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কতই না অবমাননা করতো ছেলেটাকে। হাঁটতে বসতে কথায় মেরে ফেলতো আজ সেই ছেলে কিনা একজন আদর্শ সৈনিক। এটা যে একজন বাবার কাছে কতটা গর্বের বিষয় তা বলে বোঝানো যাবে না, কিন্তু ইকবাল খান সবসময় তার অনুভূতি প্রকাশ করতে ব্যর্থ। তিনি ছেলের মাথায় স্নেহের হাত বুলিয়ে দেন। তার চোখ থেকে আপনা আপনি এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। তিনি যে কাউকে বোঝাতে পারেন না এই অনুভূতি। আজ কতটা গর্ব হচ্ছে তার। এতদিন রাস্তায় যেতে লজ্জা হতো, মানুষজন যখন ছেলের নামে বাজে কথা বলতো, ইকবাল খান এখন
তখন কি খারাপ লাগতো না? লাগতো তো, অবশ্য লাগতো, কিন্তু কয়জনের মুখ বন্ধ করবে তিনি? তাই তো এসে বেরিয়ে যেতেন তিনি। কিন্তু আজ দেখো, সেই দিন এক নিমিষেই পাল্টে গেল। আজ সবার মুখে তার ছেলের নামের জয়ধ্বনি। একজন বাবার এছাড়া আর কি বা চায়? সব বাবাই তো চায় তার ছেলে সফলতা পাক, কিন্তু সন্তানরা বাবা মাকে ভুল বুঝছে। তারা এটা বুঝেই না, দুনিয়া বড় স্বার্থপর। এই দুনিয়াটা সফলতা ছাড়া টিকে থাকা বড়ই দায়। তাই প্রত্যেক বাবা মায়ের একটা ইচ্ছে, তার সন্তান সফলতা পেয়ে সুখে শান্তিতে জীবন পার করুক। ইকবাল খান মৃদু হেসে ছেলের চুলে হাত বুলাতে থাকে। আজ তার ভীষণ গর্ব হচ্ছে। এই তো সকালে যখন হাঁটতে বের হলো না, সবার মুখে মুখে বলা বলি করছে, ওই যে দেখো মেজর ভেরেক্সের বাবা যায়, অর্থাৎ আমাদের আদিত্যর বাবা। তখন ইকবাল খানের মেরুদণ্ড সোজা হয়ে আলাদা একটা অনুভূতি কাজ করেছে। নিজেকে খুব ভাগ্যবান মনে হয়। এই অনুভূতি কয়জন বাবাই বা পায়, কিন্তু তিনি তিথির বিষয়ে একদম সাপোর্ট করে না। আগে তো করতোই না, কিন্তু এখন আরও বেশি সাপোর্ট করবে না এ বিষয়ে। কেননা আদিত্য একজন আর্মি, আর রিপন আর্মি ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে না। মেয়েটা এই পদের কারণেই তার বাবা মাকে হারিয়েছে। ইকবাল খান বেশ চিন্তায় পড়ে যান কিভাবে এই বিষয়ে সমাধান হবে। তিনি এখনও মনে করেন তিথির জন্যই মুগ্ধই পারফেক্ট আদিত্য থেকে। আদিত্যকে তিনি কি কম ভালোবাসেন? মোছেও না। তিনি তার প্রথম সন্তানকে খুব বেশি ভালোবাসে, কিন্তু সেটা মুখে আর আচরণে প্রকাশ করতে পারে না। গায়ের কাঁথাটা আরেকটু টেনে দিয়ে এবং আলতো করে ছেলের কপালে স্নেহের পরশ দিয়ে উঠে দাঁড়াতে সামনে পা বাড়াতে তিনি হঠাৎ থেমে যায়, কারণ আদিত্য ইকবাল খান এর একটা হাত আঁকড়ে ধরেছে। তিনি পেছনে ফিরে দেখে আদিত্য ঘুম ঘুম চোখে বাবার দিকে চেয়ে আছে মায়াভরা দৃষ্টিতে। আদিত্য ঘুম ঘুম কঞ্চে বলে হচ্ছে, আব্বু চলে যাচ্ছ কেন? কতদিন পর তোমার আদর পেলাম, আমি কারেক্ট আদর করবে? ইকবাল খান স্তম্ভিত হয়ে যান ছেলের মুখে এমন আদর আবদার শুনে। সত্যি তো তিনি ছেলের সাথে কখনো ভালো করে দুদণ্ড কথা বলেননি, একটু স্নেহের পরশ বুলিয়ে দেননি। সারাদিন শুধু বকাঝকা আর অপমানই করত। ইকবাল খানের হৃদয়টা যেন দুমড়ে মুচড়ে উঠল। বুকটাতে যে আজ ভীষণ কষ্ট হচ্ছে, অপরাধ বোধ এ তিনি মাথা নিচু করে ফেলে। কিভাবে ছেলের দিকে তাকাবে? অপরাধ বোধে ইকবাল খানকে বিষিয়ে তুলত। আদিত্য আবারও আমতামতো করে বলে উঠল, আমি কি এখনো তোমার যোগ্য সন্তান হতে পারিনি? তাহলে আরেকটা আদর করো না আব্বু। কতদিন তোমার স্নেহের হাত মাথায় বলিয়ে দাও না, আজকে একটু বেশি করে আদর করে দাও না প্লিজ। ইকবাল খান অপরাধ বোধে এবার চোখ বন্ধ করে ফেলেন এবং চোখ দিয়ে চপচপ করে জল পড়তে থাকে। তিনি ধীরে ধীরে বিছানায় বসে পরে আদিত্যর মাথায় রয়েছে, ধীরে সুস্থে হাত বুলিয়ে দেয়, কিন্তু কিচ্ছু বলে না। আদিত্য ঘুম ঘুম চোখে বাবার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে সে মাথা রাখা হাতটা আঁকড়ে ধরে তার বুকের কাছে নিয়ে আসলো এবং শক্ত করে চেপে ধরে বলতে থাকে, ছোট্টবেলে তোমার হাতের আঙুল ধরে পথ চলে শিখেছি, আজও জীবনের সব জটিল পথে হাঁটার সাহস পাবো তোমার হাত ধরে। আদিত্য কিছুক্ষণ চুপ থেকে আবারও বলতে থাকলো, আব্বু তোমার কঠোর ভালোবাসার মৃদু দৃষ্টি আমাকে জীবনের সব বাধা পেরোতে শেখায়। আমি বড় হইনি, তুমি এখনো আমার সব কিছুর আস্থা, আমার প্রথম শিক্ষক, প্রথম বন্ধু। আমি এটা সবসময় মানি যে ফাদার লাভ ইজ অলওয়েজ হিডেন। বাবারা সবসময় তাদের ভালোবাসা গোপন রাখে, তারা পারে না প্রকাশ করতে। আব্বু তুমি অপরাধ বলতে থেকো না। আমি জানি তুমি এতদিন কেন আমার সাথে এমন আচরণ করেছ। আমি জানি তুমি ভালোবাসি শুধু প্রকাশ করতে পারো না। ইকবাল খান কিচ্ছু বলে না, শুধু ছেলের কথা শুনে চলেছে। আদিত্য এইবার বাচ্চাদের মতো করে মুখ ফুলিয়ে বলে উঠল, আব্বু আই লাভ ইউ, আমাকে একটু বেশি বেশি আদর করে দাও না প্লিজ। ইকবাল খান ফিক করে হেসে উঠে আদিত্যকে বুকে জড়িয়ে নিয়ে বিড়বিড় করে বলে, আই লাভ ইউ টু। দরজার বাইরে থেকে স্নেহা আর সুফিয়া খান এই ঘটনা দেখে মুচকি মুচকি হেসে রুমের ভেতর ঢুকে পড়ে। স্নেহা হাতের তালি বাজতে বাজতে বলতে থাকে, বাহ বাহ, সব আদর এখন ছেলের জন্য, মেয়েরগুলো কই? সুফিয়া খান আপত্তি জানিয়ে বলে, বারে তুই তো সব সময় আদর পাস, আজ একটু আমার ছেলেটা কতদিন পর বাবার আদর পাচ্ছে, এতেও তোর ভাগ বসাতে হবে। ইকবাল খান নিজের স্ত্রীর চোখের দিকে চোখ মেলাতে পারে না লজ্জায়, তাই রুম ছেড়ে চলে যায়। সুফিয়া খান ছেলেকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এবার আমার বৌমাকে সারা জীবনের জন্য ওই রুমে শিফট করে দে, বুঝলি? মেয়েটা তোকে বড্ড ভালোবাসে।
আদিত্য মায়ের বুকে চুপটি করে রয়ে বলে উঠছে, হুম। কি হুম? যেটা বলছি সেটা কর তাড়াতাড়ি। আমি নাতি নাতনির মুখ কখন দেখব? হুম, এখনই ডাউনলোড করে নিয়ে এসো। স্নেহা তেলে বেগুনে জ্বলে উঠল এবং ছোট ছোট চোখ করে বলল, ও মা, সব আদর কি ভাইয়ার জন্য? আমি কোথায়? আদিত্য বোনের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলে। আয়। তারপর দুজনেই সুফিয়া খানের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। স্নেহা হঠাৎ বলে উঠছে, মা, ছোট কাকা আর ছোট মা তো এই বিয়েটা মানছে না। যখন থেকে জেনেছে ভাইয়া একজন আর্মি, তিথিকে তো ছোট কাকা আদেশ করে গেছে যেন সে ভাইয়ার কাছে না আসে। আমিও ভাবছি এই বিষয়ে। ছোট তো এক কথার মানুষ, যেটা বলবে সেটাতেই অটুট থাকবে। দেখা যাক কি হয়। আদিত্য মনোযোগ দিয়ে তাদের কথাগুলো শুনছিল, কিন্তু একটা কিছু ভেবে বলল, এই যে উঠুন, আপনার জন্য মা কফি পাঠিয়েছে। আর কতক্ষণ পরে পরে ঘুমাবেন? 10টা বেজে গেল যে, উঠুন বলছি। রেদনের ঘুমানো অবস্থায় ঘুম ঘুম কঞ্চে বলে উঠছে, দুর্বল, ঘুমাতে ডিস্টার্ব করিস না। কিন্তু তাহমিনা নাছর বান্দা সে যে রেদনের একটি আঙুল নিয়ে ধোয়া ওঠা গরম কফিতে চুবিয়ে দেয়। ব্যাস, রুম কাঁপানো জোরে একটা চিৎকার দেয় রেদওয়ান। তাহমিনার সঙ্গে সঙ্গে কান চেপে ধরে। রেদওয়ান আঙুলে ফু দিতে দিতে ধরফরিয়ে উঠে বসে এবং তাহমিনার দিকে তাকে রাগী দৃষ্টিতে তাকায়। জন্তু, কি করলি এটা? তাহমিনা মুচকিয়ে হাসি দিয়ে বলতে থাকে, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল কিভাবে বাঁকাতে হয় সেটা তাহমিনা খন্দকার মায়া জানে। রেদন সোজা তাহমিনার মুখের সামনে চলে আসে। তাহমিনা একটু ঘাবড়ে যায় এবং কিছুটা পেছাতে থাকে। রেদন আরও তাহমিনার সামনে যেতে থাকে। তাহমিনা পেছাতে পেছাতে আমতা আমতা করে বলে, কি সমস্যা? এভাবে সামনে আসছেন কেন? সোজা আঙ্গুলে ঘি তোলার জন্য এগোচ্ছি। তাহমিনা আরও পেছাতে থাকে, কিন্তু একসময় দেয়ালের সাথে লেগে যায়। দেখুন, সরে দাঁড়ান, আমাকে যেতে দিন। রেদন কোনো জবাব দেয় না, শুধু তাহমিনার হাতের আঙুলগুলো শক্ত করে চেপে ধরে মুচড়ে দেয়। তাহমিনা ব্যথায় চোখ মুখ কুচকে ফেলে। কি হচ্ছেটা কি? ছাড়ুন বলছি। রেদন তাহমিনার কানের কাছে ফিসফিস করে বলে, এটা তোর শাস্তি, আমাকে গরম ছ্যাঁকা খাওয়ানোর জন্য? তাহমিনা তাদের তৎ চেপে রেদনের হাত কামড় বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে রেদন তাহমিনাকে ছেড়ে দেয়। কিরে, মাংস খুবলে খাবি নাকি জন্তু একটা? ফাটিয়ে চর মেরে ওই দাঁতগুলো ফেলে দেবো আমি। তাহমিনা রাগের বসে পা দিয়ে ল্যাং মেরে দেয়, যার ফলে রেদন ধপাস করে ফ্লোরে পড়ে যায়। এদিকে তাহমিনা রেদনের গায়ের উপরে উঠে যায়, তার গলার আঁকড়ে ধরে বলতে থাকে, ভুলে যাস না আমি কে? আমাকে চর মারার ভুল জীবনেও করিস তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। রেদন তাহমিনার শরীরের ওজনের ভার না নিতে পেরে অস্ফুটে স্বরে বলে উঠছে, হাতিরে উঠ, বেডি কি ভার বাবা, আজ থেকে ভাত কম খাবি, উঠ, আমাকে চাপা দিয়ে দিবি নাকি? তাহমিনা উঠে সে মজা নিতে থাকে। উঠবো না, এইভাবে পড়ে থাকবো। রেদন মুখ টেনে হেসে এক ঝটকায় তাহমিনাকে নিচে ফেলে দিয়ে তার উপরে উঠে বলতে থাকে, পুরুষের শক্তির কাছে নারীরা দুর্বল, আমার কাছে শক্তির প্রয়োগ করবি না। তাহমিনা কিচ্ছু বলে না, শুধু চুপ করে থাকে। রেদওয়ানের চোখ থেমে রইল তাহমিনার মুখে। শ্যামলা রঙের কোমল আভা, চিকন সুর, নাক ঘন সুর নেচে জ্বলতে থাকা রাগে ভরা চোখ, আর সেই চোখে অগ্নির মতো ঝড়। কিন্তু মুহূর্তেই তার দৃষ্টি সরে এলো তাহমিনার নরম উষ্ঠে, তুলতুলে যেন বাদামি আর গোলাপি রঙের সংমিশ্রণ। রেদনের আঙুল ছুঁয়ে গেল সেই উষ্ঠের উপর। তাহমিনা মোচড়াতে লাগলো মুক্তির জন্য, কিন্তু বাঁধনটা ভাঙল না। রেদনের চোখে তখন অদ্ভুত এক টান, রাগ, অভিমান আর ভালোবাসার রহস্যময় অনুভূতি। রেদন সে একই পলকে তাকে মনে মনে ভাবে, আমার সাথে ওকে দাঁড় করালে একদম কালো ভূতের মতো দেখাবে। আমার গায়ের রঙের সাথে ওর গায়ের রঙের আকাশ পাতাল তফাৎ। তাহলে কেন আমি এই মেয়েটার জন্য কিছু ফিল করি? ওর কিছু হলে আমার কেন মরণ যন্ত্রণা অনুভব হয়? ছাড় বলছি। এইভাবে ভালো লাগছে। তাহমিনা নাক ফুলে আবারও বলে উঠছে, ছাড় বলছি, আমার অনেক কাজ আছে। সুন্দর করে বউয়ের মতো বল, তাহলে ছাড়বো। তাহমিনা যেন রেদনের শক্তির কাছে পেরে উঠছে না, অবশেষে হার নিয়ে মিনমিনি বলে উঠল, ছাড়ুন প্লিজ। হয়নি, সুন্দর করে বউয়ের মতো বল।
শুনছেন আমার স্বামী যান, আমাকে দয়া করে ছেড়ে দিন। রেদন বুকে হাত দিয়ে ন্যাকামো করে বলতে থাকে। উফ, স্বামী যান, হৃদয়ে গেঁথে গেল এই শব্দ। এইভাবে স্বামীকে ডাকতে হয়, বুঝলি? এখন থেকে এইভাবে ডাকবি আমায়। তাহমিনা শুধু উত্তরে বলে। রেদন এবার আর বনিতা না করে তাহমিনাকে ছেড়ে দিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে। এদিকে তাহমিনা মুখে আওড়ায়। স্বামী, সংসার এগুলো বোধহয় আমার কপালে লেখা নেই, তবুও খুব ইচ্ছা জাগে সংসার করার। কিন্তু আমি যে ধ্বংস হয়ে আপনার জীবনে এসেছি, আদেও কি আমি পারবো সংসার করতে? রিপন খান সোফায় বসেছিলেন, তার সামনে রয়েছে তিথি। মা শোন, আমরা তোর ভালো চাই, তাই আমি জীবনেও নিজের হাতে তোর সর্বনাশ করতে পারবো না। তিথি মাথা তুলে মিনমিন স্বরে বলে। সর্বনাশ? কিসের সর্বনাশ আব্বু? আদিত্য ভাইকে স্বামী রূপে স্বীকার করলে সর্বনাশ কেন হবে? রিপন খান কখনো কারোর সাথে জোর গলায় কথা বলে না, কিন্তু তিথি যা সিদ্ধান্ত নেন তাতেই অটুট থাকে। তুমি কি ভুলে যাচ্ছ তোমার বাবা মায়ের মৃত্যুর ডেকে এনেছিল এই পেশার জন্য? তাহলে ভাবো আমি কি করে আবার সেই একই কাজ করে বসি। আদিত্যর জীবনের কোনো গ্যারান্টি নেই, আমি তার সাথে তোমাকে কিছুতেই বন্ধনে বাঁধতে দিব না। আজ যদি তোমার বাবা মা বেঁচে থাকতো তাহলে একই কাজ করতো। আব্বু, জন্ম, মৃত্যু, বিয়ে সব তো বিধাতার হাত দিয়ে। পৃথিবীতে কি আর্মিদের কেউ বিয়ে করে না? তাই বলে কি আমি আমার স্বামীকে অস্বীকার করব? রিপন খান জোর গলায় চিৎকার করে বলে উঠছে। স্বামী, এই বিষয়টার কোনো ভিত্তি আছে, আর আমি যেটার সিদ্ধান্ত নিয়েছি সেটাতে অটুট থাকি। ইকবাল খান এবং তুর্য খান চুপ করে আছে। তারা কি বলবে? কথাটা সত্য, মেয়েটা যে ছোটবেলা থেকে অভাগা, মা বাবাকে হারিয়েছে পেশার জন্য, কিন্তু এখন যদি স্বামীকেও হারায় তখন তার কি হবে? সুফিয়া খান রান্নাঘর থেকে তাড়াতাড়ি এসে চিল্লিয়ে বলতে থাকে। বিয়ে মানেই ছেলে খেলা নয়, ওরা 3 কবুল বলে বিয়ে করেছে, তাহলে তুমি কি করে এই বিয়ে অস্বীকার করো? রিপন খান যেন আজ একটু বেশি উগ্র হয়েছেন। তিনি কারো কথাই শুনতে প্রস্তুত নন। তিনি চান আবারও তিথির বিয়ে হোক মুগ্ধর সাথে, কিন্তু তিনি কিছুতে আদিত্যকে মানতে পারছেন না। শুনে রাখো সবাই, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা অটুট থাকবে। তিথির সাথে আমি মুগ্ধের বিয়ে দেব, বলেছি মানে দিয়েই ছাড়বো। মুগ্ধ তখন সদর দরজা দিয়ে প্রবেশ করছিল। কথা শুনে অজান্তে তার মনে খুশির ঝলকই দেখা মেলে, মানে সে তার ফারুকে পাবে। বেহায়া মন আবার উন্মাদ হয়ে গেল। সত্যি সে ফারুকে নিজের করে পাবে? এত কষ্ট কি সত্যি সফল হতে যাচ্ছে প্রাণপ্রিয় নারী? তবে তার হবে, হ্যাঁ, তার ফারুক তার হতে চলেছে। সুফিয়া খান রেদনকে ইশারা করে। আদিত্য কোথায় গেল? রেদন মুখটা গোমরা করে বলে সে জানে না আদিত্য কোথায়। সে ঘন্টা কয়েক আগে বেরিয়েছে, এখনো আসার নামগন্ধ নাই। রিপন খানের কথার সামনে আর কেউ একটা শব্দ করতে পারল না। তিথি শেষ চেষ্টাটুকু করে ফুপিয়ে বলে উঠল, আব্বু, আমি কিছুতেই মুগ্ধ ভাইয়াকে বিয়ে করতে পারবো না। প্লিজ বোঝো তুমি, প্লিজ। রিপন খানের সারা অঙ্গে যেন আগুন জ্বালিয়ে দিল কেউ। তিনি রাগে বশবর্তী হয়ে ডাইনিংয়ে টেবিলে থাকা সকল জিনিসপত্র ছুঁড়ে মারেন এবং গর্জে উঠে বলেন, চুপ, একদম চুপ। আমি যা বলেছি তা শোনো। আমি তোমার খারাপ চাই না তিথি। তিথি বাবার গর্জে ওঠা দেখে ভয় পেয়ে যান। রিপন খান অত্যন্ত শান্তশিষ্ট একটা মানুষ। তিনি আজ অতিরিক্ত পরিমাণে রেগে আছেন। কারো মুখে কোনো কথা নেই। তখনই গাড়ির শব্দ শোনা যায়। চোখের পলকে সদর দরজা দিয়ে প্রবেশ করে আদিত্য। এই প্রথম আদিত্যকে সরাসরি আর্মি পোশাক পরিহিত দেখলো সবাই। সুঠাম দেহ, টানটান মেরুদণ্ড, সোজা হয়ে দাঁড়িয়ে আছে, চুলগুলো ছোট ছোট করে আর্মি কাট দেওয়া, চোয়াল জুড়ে ছোট্ট ছোট্ট দাড়ি, হাতে ব্যান্ডেড খড়ি, বড় বড় পা ফেলে সোজা রিপন খানের সামনে চলে আসে। সবাই ভাবছে এবার লঙ্কা যুদ্ধ বেঁধে যাবে, চাচা ভাতে যাবে। রিপন খান ফ্রিগোজকে তাকিয়ে আছে, ছেলে যাতে কোনো বেয়াদবি না করে তাই ইকবাল খান দৌড়ে আসছিলেন, কিন্তু তিনি সেখানেই থেমে যান যখন আদিত্য সবার সামনে হাঁটু গেড়ে বসে। রিপন খান এবং সবার সামনে হতভম্ব হয়ে তাকিয়ে আদিত্যর পানে। আদিত্য সোজা রিপন খানের চোখের দিকে তাকিয়ে বলে উঠছে, আজ আদিত্য নয়, আপনার কাছে এসেছে মেজর ভিরেক্স, একজন দেশের সৈনিক। সে আজ আপনার কাছে আপনার মেয়েকে চাইতে এসছে। তাকে কি আপনি ফিরিয়ে দিবেন? রিপন খান জোরে শ্বাস নিয়ে তার গাম্ভীর্যের সাথে বলে উঠছেন, আমি কিছুতেই তোমাকে মেয়ে দিতে পারবো না মেজর ব্রিক্সের, এটা আমার পক্ষে সম্ভব নয়। আদিত্যর মাথার ক্যাপ খুলে সেটা সোজা রিপন খানের সামনে বাড়ি দিয়ে বলে,
আমি আপনার মেয়েকে চাইছি হাত পেতে। দয়া করুন আমাদের উপর। আপনার মেয়েকে দিয়ে দিন আমাকে। একজন সৈনিকের সহধর্মিণী হওয়ার সুযোগ দিন তিথিকে। পুরো সবাই স্তব্ধ। একই দেখছে সে, যে ছেলে কিনা কখনো কারো কাছে মাথা নত করেনি, সে কিনা আজ তিথিকে এভাবে হাত পেতে চাইছে। আমি আপনার মেয়েকে ভালো রাখবো, কখনো কোনো কষ্টের সম্মুখে যেতে দেব না। জানি আমাদের জীবন অনিশ্চিত, তো আমি কথা দিচ্ছি সবসময় একজন অর্ধাঙ্গ হয়ে সারা জীবন আগলে রাখবো। রিপন খান তবুও তার কথায় অটুট। তিনি মাথা নাড়িয়ে মুখে আওড়ায়, না, কখনো না। তোমাকে মেয়ে আমি দিতে পারবো না। আপনি না চাইলে তিথি আমার হয়ে গেছে দুইবার। সে আমার অর্ধাঙ্গিনী, আমার অর্ধেক সত্তা। আমার মা বজরের হাড় দিয়ে তৈরি সে। রিপন খান আদিত্যের মুখ পানে সরাসরি তাকিয়ে তাতে দশ চেপে বলে উঠছে, এই বিয়েটা হয়েছিল কাকতালীয়ভাবে, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই না। তুমি কি তোমার জীবনে গ্যারান্টি দিতে পারবে? তোমার কিছু হলে একটু ভাবো, তখন কি হবে তোর? আদিত্য অত্যন্ত নরম কণ্ঠে বলল, এত কিছু বলছি না, শুধু বলছি আপনার মেয়েকে দয়া করে দিয়ে দিন আপনার মেয়েকে। আমি যে তাকে বড্ড ভালোবাসি, হাত পেতে রয়েছে তাকে পাওয়ার আছে। আপনি তাকে আমার করে দিন। আমি ওয়াদা করছি কখনো আপনার মেয়েকে কষ্ট দেব না, কখনো না। তবু আপনি আপনার মেয়েকে আমাকে দিয়ে দিন। রিপন খান চুপ করে আছেন। তিনি কি বলবেন ভেবে পায় না। তারও যে খুব কষ্ট লাগে, কিন্তু সেই অতীতের ঘটনা যে তিথির ছায়ার উপর পড়লে জীবনে যে তছনছ হয়ে যাবে, সে আবারও একই ঘটনা পুনরায় হবে। মুগ্ধ ঠায় দাঁড়িয়ে দেখে চলেছে এইভাবে। তো সেও একদিন তিথিকে চেয়েছিল, কিন্তু পেয়েছিল কি? পায়নি। কিন্তু আদিত্য পাবে, হয়তো পেয়ে যাবে। রাগে দুঃখে কষ্টে মুগ্ধর মন বিষিয়ে উঠেছে। সে হাত মুষ্টিবদ্ধ করে ঠায় দাঁড়িয়ে আদিত্য অশ্রুভরা নয়নে তার হাত পেতে আবার মিনমিনিয়ে বলতে থাকে। আদিত্য অত্যন্ত নরম কণ্ঠে বলে উঠছেন, দয়া করুন আমার শোককে আমার কাছে ফিরিয়ে দিন। আমি যে তাকে ছাড়া অসম্পূর্ণ, তাকে ছাড়া আমি মরে যাব। আমার কাছে ফিরিয়ে দিন তিথিকে। রিপন খানের মন এখনো গলেনি। তিনি রুষ্ট করে মুখ ফিরিয়ে বলেন, না, আমি তোমার আবদার কিছুতে রাখতে পারবো না। আদিত্য এক ঝটকায় উঠে দাঁড়িয়ে তার রিভলভারটা নিয়ে সোজা রিপন খানের হাতে দিয়ে তার কপালে ঠেকায়। তাহলে আমাকে মেরে ফেলুন। আপনার মেয়েকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। হয় মেরে ফেলুন, নয়তো আপনার মেয়েকে দিয়ে দিন। আদিত্য, কি হচ্ছেটা কি? গুলি লেগে যাবে। ছাড়ো, পাগল হয়ে গেছো তুমি, ছাড়ো। আদিত্য এখনো শক্ত করে রিপন খানের হাত বন্দুক দিয়ে তার কপালে ঠেকে আছে। এই হাত ততক্ষণ পর্যন্ত ছাড়া যাবে না যতক্ষণ পর্যন্ত আমার উত্তর পাবো না। হয় ট্রিগার চাপুন, নয়তো তিথিকে দিয়ে দিন। রিপন খান পুরোই ভয় পেয়ে যায়, কেননা ভুলবশত আগুনে চাপ লেগে গেলে সব শেষ হয়ে যাবে। ট্রিগার চাপুন, মেরে ফেলুন আমাকে। আদিত্য, পাগলামো করো না, অঘটন ঘটে যাবে। আদিত্য ক্ষিপ্ত গলায় বলে উঠল, ঘটুক, ট্রিগার চাপুন। ঠাস একটা জোরে থাপ্পড় পর আদিত্য গেল। ইকবাল খান রাগান্বিত কঞ্চে বলে উঠল, পাগল হয়ে গিয়েছে আদিত্য, তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হবে ভেবেছো? ইকবাল খান ভাইয়ের কাছে হাত জোর করে মিনতি সুরে বলে উঠল, ভাই দয়া কর, তোর মেয়েটাকে দিয়ে দে না ভাই। আমি জানি ওর জীবন অনিশ্চিত, কিন্তু তাই বলে আমরা ওদের সাথে অন্যায় করতে পারি না। তোর কাছে কখনই কিছু চাইনি, হাত জোর করছি, দিয়ে দে ওকে। রিপন খান চোখ বন্ধ করে একটা জোরে নিঃশ্বাস নিয়ে বলল, ঠিক আছে, দিয়ে দিলাম আমার মেয়েটাকে। তিথি তখন হাঁটু গেড়ে বসে জোরে জোরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে এবং কারো তোয়াক্কা না করে সোজা আদিত্যর বুকে ঝাঁপিয়ে পড়ে। এটা আপনি কি করছিলেন? আপনাকে হারিয়ে ফেলে আমার কি হতো? আমিও যে মরে যেতাম। আদিত্য চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে তিথিকে আগলে নেয় এবং বলতে থাকে, তোকে না বলে সত্যি আমি মরে যাবো রে। তুই যে আমার বোকা হরণে, আমার চেরি যান। রিপন খান আর কিচ্ছু বলেন না, সোজা বড় বড় পা ফেলে উপরে চলে যান। সবার কলিজা যেন এতই ঠান্ডা মিলল। এক ভয়াবহ কাণ্ড হতে চলেছিল এতক্ষণ। এদিকে মুগ্ধ এইসব কিছু দেখে সোজা বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে যায় এবং রাস্তার দিক শূন্য হয়ে হাঁটতে থাকে। হঠাৎ রাস্তায় ধপাস করে পড়ে গিয়ে চিৎকার করতে থাকে, কেন বারবার আশার আলো দেখিয়ে কেন আমাকে জীবন্ত লাশ বানিয়ে দেয়? আমিও তো এমন ভিক্ষা করে চেয়েছি তোকে, তাহলে আদিত্য কেন পাবে? আমাকেই কেন সবাই বারবার ঠকায়? আমি কি দোষ করেছি হে উপরওয়ালা? আমার যে বুকটা ফেটে যাচ্ছে, আমি বাঁচবো কেমনি? আমার মরণ লিখে দাও না কেন?
আশার আলো দেখিয়ে এইভাবে নিরাশ করে বারবার এই জীবন। ফারুরে, তোকে ভীষণ ভালোবাসি, ভীষণ। এভাবে আমাকে ধ্বংস করলি কেন? আমি যে আর সইতে পারছি না এই যন্ত্রণা। আমাকে কেউই বুঝলো না, কেউই না। আমি কেমনে থাকবো? রাস্তার মাথা ঢুকিয়ে কান্না করে বলতে থাকে, শখের নারী, শখের নারী পুরুষের ধ্বংসের কারিগর। আমাকে ধ্বংস করে দিলি। আমি এখন এই ব্যথা নিয়ে কিভাবে বাঁচবো সারা জীবন? মরে যেতে ইচ্ছে করছে আমার, বুকটা ফাইটা যাইতেছে। কি করব আমি? আমাকে এইভাবে মরণ যন্ত্রণা কেন দিলি, কেন? মুগ্ধের বুক হাঁসফাঁস করছে। সে রাস্তায় ঘুষি মারতে মারতে আঘাতের পর আঘাত করে চলেছে। চামড়া ফেটে রক্তের দেখা মিলে, তবু সে থামে না। পাশ দিয়ে কেউ গেলে হয়তো ভাবে পাগল তাকে। তুই জানিস না, অথচ আমি প্রতিদিন তোকে নিয়ে বেঁচে থাকি। আমার ভালোবাসায় শুধু আমার হৃদয়ের বন্দি থেকে যায়। তুই হয়তো হাসতে হাসতে অন্য কারো হাত ধরবি, আর আমি অন্ধকারে বসে তোর জন্য কেঁদে যাব। মুগ্ধ ফুঁপে উঠল, চিৎকার করে গলা ফাটিয়ে বলতে থাকে, ভালোবাসা আমার কাছে কোনো প্রশ্ন নয়, উত্তরও নয়। এটা কেবল একতরফা এক স্বপ্ন, যেখানে তুই আছোস অথচ আমায় ভালোবাসিস না। তুই আমার কাছে আশ্রয়, অথচ আমি তোর কাছে এক অচেনা ছায়া মাত্র। কাঁদতে কাঁদতে রাস্তার পাশে শুয়ে পড়ল। তুই আকাশের তারা, আমি নিঃস্ব এক পথিক। তোকে দেখি প্রতি রাতে, কিন্তু ছুতে পারি না কখনো। আমার ভালোবাসা হলে অদৃশ্য ডানার মতো, যা শুধু তোকে ঘিরেই উঠতে জানে, অথচ তোকে ছুতেই পারে না। হয়তো কখনোই জানবি না তোকে ভালোবেসে আমার হৃদয়টা কেমন কবরে পরিণত হয়েছে। অবশেষে বড় বড় শ্বাস নিয়ে উঠে দাঁড়িয়ে অজানার পথে হেঁটে যেতে যেতে বলতে থাকে, জানি তুই এখন আমার না, আর না আমার হবি কখনো। তবুও আমার ভালোবাসা কেবল তোর জন্য অনন্তকাল বেঁচেই থাকবে।